আমরা আগের দিন বলছিলাম যে উদ্ভিদের পুষ্টিগুলো কত প্রকার। একটা বলেছিলাম স্বভোজী। স্বভোজী মানে যে নিজের খাদ্য নিজেই তৈরি করতে পারে, সেটাকে বলবো আমরা স্বভোজী। স্ব মানে নিজের, ভোজী মানে নিজের খাদ্য যে ভোজন করে, সেটাকে বলবো আমরা স্বভোজী। যেমন গাছ, গাছে ক্লোরোফিল থাকে, জানিস তো? গাছে কি থাকে? ক্লোরোফিল। সেই জন্য রঙটা কী রঙের হয়? সবুজ রঙের। ক্লোরোফিল থাকে। আর এই ক্লোরোফিল থাকার জন্য ওরা খাবারটা নিজেই তৈরি করতে পারে। সেই জন্যে গাছ হচ্ছে কিসের উদাহরণ? স্বভোজী। সবুজ গাছ বিশেষ করে, সব গাছ পারে না, যদি সব উদ্ভিদ পারে না, যদিও স্বভোজী। ঠিক আছে? স্বভোজী মানে যে নিজের খাদ্য নিজে তৈরি করে। তারপরে আমরা একটা বলেছিলাম পরজীবী। পরজীবী নিয়ে উদাহরণ দিয়েছিলাম যে দেখবি গাছের উপরে থাকে স্বর্ণলতা। হ্যাঁ, স্বর্ণলতা একটা গাছের উপরে দিয়ে দিবি, সেই গাছটাই ছড়িয়ে থাকে। ওই যে গাছটার উপরে রাখবি সেই গাছটার পুষ্টি রস শোষণ করে। যে গাছটার উপর রাখবি সেই গাছটার থেকে পুষ্টি রসটা শোষণ করে। সে দেখবি লতায় লতায় চলে। আগের দিন বললাম, দেখেওছিস অনেকে। পরজীবী। পরজীবীর পর আছে মিথজীবী। মিথজীবীটাও বলা হয়ে গেছিল, মনে আছে কি? মিথজীবী এখানে দুটা জীব পরস্পরের সংস্পর্শে থাকে। দুটা জীব একসঙ্গে থাকে, একসঙ্গে থাকিয়ে একজন আরেকজনের কি করে? সাহায্য করে, তাই তো? পরস্পরের সাহায্য করে। উদাহরণ দিয়েছিলাম ওই বিকাশকে দিয়ে নাকি, বিকাশকে শুভজিৎকে দিই। ঠিক আছে। মিথজীবী। মিথজীবী মানে কি? মানে একজন আরেকজনের সাহায্য করবে, একজন আরেকজনের উপর নির্ভরশীল, দুজনারই উপকার হবে। তুই ওকে অন্য একটা সাবজেক্টে দেখালি, ও তোকে অন্য সাবজেক্টে, দুজনের তো লাভ হচ্ছে। সেটাই আমরা বলেছিলাম মিথজীবী। ওইটা উদাহরণ দিন না রে, মিথজীবীর উদাহরণ। স্যার আমরা দুজন বসেছিলাম, ও আমাকে বাংলাটা দেখাইছি, আমি ভূগোলটা দেখাইছি। ওইরকম উদাহরণটা এরকম হয়। উদাহরণ দিয়েছিলাম মনে করে দেখ, লাইকেন, শৈবাল আর ছত্রাক একসাথে থাকে বলেছিলাম। আর একটা উদাহরণ দিয়েছিলাম রাইজোবিয়াম, সিম্বিগোত্রীয় উদ্ভিদের মূলে থাকে, মনে পড়ছি? মিথজীবী। মিথজীবীর পর 4 নম্বর আছে পতঙ্গভুক। পতঙ্গভুক জিনিসটা কি বলে শুন। যে জায়গায় হয়তো কোনো গাছ আছে, ভালো করে শুনবি, পতঙ্গভুক। পতঙ্গভুক উদ্ভিদ মানে এমন কিছু জায়গা আছে যে জায়গায় না, মানে দেখ, গাছ কোথার থেকে নাইট্রোজেন পায়? গাছ নাইট্রোজেন কোথা থেকে পায়? মাটি থেকে। মাটি থেকে পায়। তো কিছু কিছু জায়গায় মাটিতে নাইট্রোজেন নাই, কিন্তু গাছের দরকার নাইট্রোজেন। গাছের নিজের দেহে দরকার নাইট্রোজেন, আমাদের দেহেও নাইট্রোজেন দরকার, গাছের দেহেও নাইট্রোজেন দরকার। এবারে গাছটা এমন জায়গায় জন্মাইছে যেখানে নাইট্রোজেন নাই। তখন গাছগুলো কী করে জানিস? গাছগুলা এইরকম দেখবি, কার্টুনে দেখে থাকবি, এইরকম দেখবি, এরকম করে আছে, এরকমভাবে দেখবি অনেকের ভিতরে ঢুকে নিপরে এরকমভাবে গেটটা বন্ধ হয়ে যায় গাছগুলো, দেখেছিস তো? সে দাঁত থাকে ফুলটো, আর দেখবি ভীমে বা হ্যাঁ লতার মতন ভীমে ভীমে আরে দেখায় দেখবি এরকমভাবে খুললো, এইখানটা ঢুকবে, যে ঢুকবে এরকমভাবে বন্ধ করে দেবে। যে কোনো পতঙ্গ ঢুকলে ধর এখানে পতঙ্গ ঢুকলে পতঙ্গটাকে এরকম 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 করে কী করে দেবে? বন্দি করে দেবে, নি পতঙ্গটা মরে যাবে। এবার পতঙ্গটার দেহে যে নাইট্রোজেনটা আছে সেই নাইট্রোজেনটা গাছ শোষণ করে নেবে। পতঙ্গভুক, দেখ নামটা দিয়েছে পতঙ্গভুক উদ্ভিদ, মানে পতঙ্গকে কি করে দেয়? ভুক মানে খাই দেয়। পতঙ্গভুক উদ্ভিদ মানে পতঙ্গকে খাই দেয়। বুঝতে পেরেছিস কেমনভাবে ধরে? এরকম ওদের ট্র্যাপ করা থাকে, এখান থেকে সুগন্ধ ছাড়ে বা রঙিন ইয়া ছাড়ে, তাহলে রঙিন হয়, তাহলে পতঙ্গ আসি পরে এখানে বসবে। যেই বসবে এটা ধীরে 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 এরকমভাবে বন্ধ হয়ে যাবে। তাহলে পতঙ্গটা ভিতরে আটকে গেল, মারা যাবে ওইখানে। পতঙ্গটার থেকে পুষ্টি রসটা শোষণ করে নেবে। এটা হচ্ছে পতঙ্গভুক উদ্ভিদ। এর নাম শুন, উদাহরণ শুন, কলসপত্রী, সূর্য শিশির, পাতা ঝাঞ্জি, এগুলো হচ্ছে উদাহরণ। কলসপত্রী, সূর্য শিশির, পাতা ঝাঞ্জি, এগুলো কিসের উদাহরণ? পতঙ্গভুক। তাহলে পতঙ্গই খায় কি জন্যে? নাইট্রোজেনটা শোষণ করার জন্য। মানে ওর দেহে নাইট্রোজেনের অভাব হয়ে যায়, মাটিতে নাইট্রোজেন নাই, তাহলে ও নাইট্রোজেন কার কাছ থেকে লে? পতঙ্গকে মারে নি, পতঙ্গ দেহ থেকে নাইট্রোজেনটাকে শোষণ করে লে।
পতঙ্গভোগ উদ্ভিদের সংজ্ঞাটা একবার পড়ে দেখ। এগুলো তো পড়ে দেখেছিলি নিশ্চয়ই ঘরে যাই, স্বভোজী, পরজীবী, মিথজীবী। তাহলে পতঙ্গভোগটা পড়ে পড়ে দেখ একবার। সেগুলি ওকে পড়তে দে তো, ওর বইটা আমার কাছে আছে। এবার শুন, প্রাণীদের পুষ্টি। প্রাণীদের পুষ্টির, প্রাণীদের কি স্বভোজী আছে? প্রাণীরা কি নিজের খাদ্য নিজেরা তৈরি করতে পারে? প্রাণীদের দেহে কোনো দেখেছিস কোনো প্রাণী সবুজ রঙের নিয়ে নিজের খাদ্য নিজেই তৈরি করতে পারে ক্লোরোফিল থেকে? প্রাণীরা নিজের খাদ্য নিজেরা তৈরি করতে, তাহলে প্রাণীদেরকে কি স্বভোজী বলবো না পরভোজী বলবো? তাহলে প্রাণীরা কখনোই নিজের খাদ্য নিজেরা তৈরি করতে পারে না। কার উপর নির্ভর করে? তাহলে আমরা কার থেকে খাবার পাই? আমরা কোথা থেকে খাবার পাই? উদ্ভিদ থেকে বা অন্য কোনো প্রাণীর থেকেও তো পাই। অন্য কোনো প্রাণীর থেকে পাই না? মাছ খায় অনেকে, মাংস খায়, ডিম খায়, তাহলে অন্য প্রাণীর থেকেও তো খাবার খাচ্ছে। তাহলে বা আমরা দুধের জন্য গাইয়ের উপর নির্ভর করি। তার মানে আমরা যে খাবার পাচ্ছি সেই খাবারটা পাচ্ছি হয় অন্য প্রাণী থেকে আর না হলে উদ্ভিদ থেকে। সেই জন্যে প্রাণীর পুষ্টিটাকে পরভোজী পুষ্টি বলা হয়। এটা মাঝে মধ্যে প্রশ্ন দেই, প্রাণীদের পুষ্টিকে কি পুষ্টি বলা হয়, কেন বলা হয়? প্রাণীদের পুষ্টিকে পরভোজীয় পুষ্টি বলা হয়। কেন পরভোজী বলা হয়? কেন মানুষ নিজের খাদ্য নিজে তৈরি করতে পারে না। মানুষ খাবারের জন্য কার উপর নির্ভর করে? অন্য উদ্ভিদের উপর বা অন্য কোনো প্রাণীর উপর। সেই জন্য প্রাণীর পুষ্টিটাকে আমরা বলবো পরভোজীয় পুষ্টি। পরভোজীয় একটা হয়েছে, আর থাকে পরজীবীয় পুষ্টি। এদের ক্ষেত্রেও এটা থাকে পরজীবীয় পুষ্টি। পরজীবীয় পুষ্টি হ্যাঁ 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 ও মৃতজীবীটা পড়ানো হয় না উদ্ভিদের মৃতজীবীটা শুন বলে দিচ্ছি। তাহলে উদ্ভিদের মৃতজীবী মানে কি? মৃত, পচা, গলা এইসব জিনিস থেকে তৈরি হবে। ধর কোনো জায়গাতে মৃত, পচা, গলা আছে, দেখবি কোনো জায়গাতে যেমন খড় যখন পচে যায় দেখবি সেই জায়গায় ছাতু তৈরি হয়, দেখেছিস কি? তার মানে পচা জায়গা থেকে বা কাঠ পচে গেলে দেখবি কাঠ ছাতু হয়। তার মানে যে কোনো জিনিস পচা, গলা এইসব জায়গাতেও কিছু কিছু উদ্ভিদ জন্মায়, তাই তো? তাহলে ওইটা হচ্ছে মৃতজীবী। মৃতজীবী মানে কি? পচা, গলা, মৃত কোনো প্রাণীর থেকে পুষ্টিরসটা নেবে। ওই যে খড়টা পচে যাচ্ছে, ওই পচা জায়গার থেকে পুষ্টিরস শোষণ করে ছত্রাক হয়, বুঝতে পারছিস? তাহলে ছত্রাকটা কি? মৃতজীবী। কেননা মৃত, পচা, গলা কোনো বস্তু থেকে যদি পুষ্টিরস শোষণ করে তখন আমরা ওইটাকে কি বলবো? মৃতজীবী। উদ্ভিদের মৃতজীবীটা, বুঝতে পারছিস? তাহলে আর বাকি নেই তো। এবার তাহলে আমরা আবার প্রাণীতে ঘুরে যাই। পরজীবীয় পুষ্টি। পরজীবীয় পুষ্টি মানে কীরকম দেখ, কৃমি, উকুন এগুলো মানুষের দেহে থাকে তো, অন্য প্রাণীর দেহে থাকে সেটা আলাদা ব্যাপার, মানুষের দেহে তো থাকে। তো উকুন কোথায় থাকে? আমাদের মাথায় থাকে। মানে আমরা আশ্রয়দাতা। উকুনের আশ্রয় কে দিয়েছি? আমরা দিয়েছি। তাহলে উকুনের আশ্রয়দাতা আমরা, বা আমরা অ্যাকচুয়ালি দেখতে গেলে তো পোষক মানে আমাদের উপরে ওরা আছে। হ্যাঁ, তার মানে তোরা পুষেছিস এক কথায়, তোরা পুষেছিস দিয়েছিস উকুনগুলোকে, ঠিক আছে? তাহলে এই যে উকুন বা কৃমি এইগুলা আমাদের দেহে বসবাস করে, তাই তো? তার মানে কোনো একটা পোষক বা আশ্রয়দাতা থাকে। আর এখানে আশ্রয়দাতা কে? মানুষ আশ্রয়দাতা। তাহলে মানুষের উপর আশ্রয় করে আছে কৃমি বা উকুন। তাহলে মানুষ আশ্রয়দাতা, আমাদের উপর ভর করে, মানে আমাদের উপর নির্ভর করে আছে। এইগুলাকেই বলবো পরজীবী। আর ওরা খাবার কোথা থেকে পায়? আমাদের কাছ থেকে পুষ্টিরস শোষণ করলে। মাথায় উকুন আছে, আমাদের এখান থেকে রক্ত শোষণ করলে, রক্ত হোক পুষ্টি হোক শোষণ করে। তাহলে পুষ্টিরসটা শোষণ করে উকুন, তাই তো? তাহলে উকুন বা কৃমি কার উপর থাকে? একটা আশ্রয়দাতা থাকে। এখানে আশ্রয়দাতা যেমন মানুষ বা পোষকটাকে এখানে মানুষ। তাহলে মানুষের দেহে বসবাস করে পুষ্টিরস কোথার থেকে পায়? মানে বলতেই পারে আশ্রয়দাতার কাছ থেকেই পায়, পুষ্টিরস শোষণ করে। এইটা কি বলবো আমরা? পরজীবীয় পুষ্টি। এবারে পরজীবীয় পুষ্টির দু প্রকার আছে, একটা হচ্ছে অন্তঃপরজীবী আর একটা বহিঃপরজীবী। বলতো কোনটা অন্তঃপরজীবী? কৃমিটা হচ্ছে অন্তঃপরজীবী, কেননা এটা ভিতরে থাকে, এটা মানুষের পেটের ভিতরে থাকে। আর একটা হচ্ছে বহিঃপরজীবী।
উকুনটা কোথায় হবে? বহিঃপরজীবী। তাহলে বহিঃপরজীবী মানে কি? যেখানে প্রাণীটা বাইরে থাকে, দেখো উকুনটা বাইরে আছে শরীরে, এটাকে আমরা কি বলবো? বহিঃপরজীবী। আর অন্তঃপরজীবী মানে পরজীবীটা কোথায় থাকবে? ভিতরে থাকবে, কৃমি। পরজীবী মানে বুঝতে পারছিস তো, একটা আশ্রয়দাতা থাকবে, আশ্রয়দাতার দেহে থাকবে, উয়ার কাছ থেকে খাবে দাবে থাকবে, আর উয়ারই ক্ষতি করবে। না আমাদের লাভ করে উকুন? আমাদের বুদ্ধি বাড়ায় দেয় নাকি? হ্যাঁ ঠিক আছে, ওইটা পড়বে নাই, উকুন ধ্বংস করার পদ্ধতি বড় ও দেখাচ্ছে এবার কায়দা করে কেমন করে মারে ওইটাই তো পরীক্ষায় পড়বে, যে উকুন মারার টেকনিকটা তুমি ভিডিও রেকর্ডিং করো, নি মেমোরি কার্ডটা ইয়ে করে রেকর্ডিং করে চিটিয়ে দাও। হ্যাঁ ওইটাই তো পড়বে পরীক্ষায়। হ্যাঁ পরজীবী ও পুষ্টি বুঝতে পেরেছিস কি? পরজীবী ও পুষ্টি মানে একটা তোর দেহেই থাকবে, আশ্রয়দাতার দেহে থাকবে, তোর কাছ থেকেই খাবার নেবে, আবার তোরই ক্ষতি করবে, তোর খাবে, তোরখানে থাকবে, তোর শরীরে তুই বই নিয়ে বেড়াবি, আবার তোরই ক্ষতি করবে, মানে ভালো করবে নাই। এটা হচ্ছে পরজীবী। ঠিক আছে, পরজীবী দু প্রকার, একটা অন্ত আর একটা অন্ত মানে ভিতরে থাকবে কৃমি, বহিঃপরজীবী মানে বাইরে থাকবে। পরে দেখ একবার। নেক্সট শুন, মিথজীবী। মিথজীবী দেখ উদ্ভিদের ক্ষেত্রেও পড়েছি আমরা। মিথজীবী মানে দুটো জীব পরস্পরের কি করে? সাহায্য করে। মিথজীবী মানে দুজনেরই ভালো হবে। যেমন আমাদের অন্ত্রে, ভালো করে শুনবি, আমাদের পেটের ভিতরে একটা ব্যাকটেরিয়া আছে, সেই ব্যাকটেরিয়াটার নাম হচ্ছে ইকোলাই ব্যাকটেরিয়া। ইকোলাই বা এস্টেরিয়ান কোলাই বলা হয়। ইকোলাই বা এস্টেরিয়ান কোলাই, দেখ লেখা আছে বই, ইকোলাই আছে বা এস্টেরিয়ান কোলাই আছে আমাদের পেটে, অন্ত্রে থাকে। কোথায় থাকে? অন্ত্রে। কি করে শুনবি, পরে খুঁজে দেখবি। ইকোলাই, এই ইকোলাই ব্যাকটেরিয়া কি করে? আমাদিকে B12 সংশ্লেষ করে দেয়, মানে B12 তৈরি করে খাবার থেকে কোন ভিটামিন তৈরি করে? B12। B12 তৈরি করে কাকে দেয়? মানুষকে দেয়। সবার পেটেই আছে। B12 তৈরি করে পরে কাকে দেয়? মানুষকে। আর মানুষ ইয়াকে থাকতে দেয় প্লাস খেতে দেয়। তাহলে দেখ না দুজনের উপকার হচ্ছে কিনা। ইকোলাই ব্যাকটেরিয়া কি করে? মানুষকে কি দেয়? B12 কে দেয়? এটা ইকোলাই। এই ব্যাকটেরিয়াটা আমাদের পেটের ভিতরে থাকে, অন্ত্রে। কি করে? B12 তৈরি করে, B12 তৈরি করে মানুষকে দেয়, আর মানুষ ইকোলাই ব্যাকটেরিয়াটাকে থাকতে দেয় আর খাতে দেয়। বুঝতে পারছিস? তাহলে দুজনের উপকার হচ্ছে কিনা। তাহলে এই সম্পর্কটা কি সম্পর্ক বলবো আমরা? মিথজীবী। তাহলে মিথজীবী যদি বলে উদ্ভিদের উদাহরণ, তখন আমরা দেবো সেই লাইকেনেরটা, মনে পড়ছে? লাইকেন, সেই শৈবাল আর ছত্রাক একসাথে থাকে। কিন্তু আমরা যদি বলি প্রাণীর ক্ষেত্রে উদাহরণ দেবো, যে মানুষের পেটে কি থাকে? ইকোলাই, এস্টেরিয়ান কোলাই। বুঝতে পেরেছিস? এই ইকোলাই যে ব্যাকটেরিয়াটা, এই ব্যাকটেরিয়াটা কি তৈরি করে? B12। জানিস তো এই ভিটামিনটার নাম শুনেছিস? B12। এই B12 তৈরি করে কাকে দেয়? মানুষকে। আর মানুষ তার বদলে ইয়াকে কি করতে দেয়? থাকতে দেয় আর খেতে দেয়। দেখ পরে দেখ একবার মিথজীবী সম্পর্কটা। এবার শুন, মৃতজীবী মানে কি? মানে মোরা কোনো পচা গলা এই জায়গার থেকে তৈরি হয়। যেমন উদ্ভিদের ক্ষেত্রে তো আমরা বললাম। এবার প্রাণী তো আর পচা গলা থেকে কি তৈরি? ছত্রাক তৈরি হইতে পারে, ব্যাকটেরিয়া তৈরি হইতে পারে, যেগুলো পচা জায়গা দেখবি ছোটো ছোটো পোকা তৈরি হয় না? তাহলে মৃত জায়গা থেকে কী হতে পারে? ছোটো ব্যাকটেরিয়া হতে পারে বা ছত্রাক হতে পারে, তাই তো? ব্যাকটেরিয়া বা ছত্রাক হতে পারে ছোটো। আর একটা যেমন দাদের যে ছত্রাকটা কিন্তু মৃতজীবীর উদাহরণ। দাদের ছত্রাক, বুঝতে পেরেছিস? দাদের ছত্রাক যেমন দেখবি লেখা আছে কুচকি, তারপর সেই পিছুলি বলে না, তো এইগুলো তো হয়, এইখানে হয়। হ্যাঁ না রে, এইখানে হয়।
হ্যাঁ, ওই জায়গাতে তারপরে যেই জায়গাতে মানে দাঁত হয়, সেই দাঁতের জায়গাতে যে ছত্রাকটা তৈরি হয়, সেই ছত্রাকটাও কিন্তু মৃতজীবীর উদাহরণ। বুঝতে পেরেছিস মৃতজীবীর উদাহরণ কি? মৃত জায়গাতে তো আর অন্য কিছু জন্মায় না, মানুষ জন্মায় কি মৃত জায়গাতে? মৃত পচা গলা থেকে মানুষ জন্ম নিলে, মানুষ তো জন্ম নেই না, দেখবি ছত্রাক, ছোট ছোট ছত্রাক জন্ম নেয় বা ব্যাকটেরিয়া জন্ম নেয়। তার একটা উদাহরণ হচ্ছে দাঁতের ছত্রাক, মৃতজীবীটা। ঠিক আছে, পড়ে পরে দেখবি তো দেখতে পারিস একবার। পরেরটা দেখ, মলভোজী। মলভোজী মানে ও নিজে পুষ্টি সাধন করার জন্যে হয় নিজের মল খায় বা অন্য কোনো প্রাণীর মল খায়। ঠিক আছে, তাহলে ও কেন কোথাচ্ছিস তুই? তাহলে মলভোজী মানে কি? পুষ্টি সাধন করার জন্যে, পুষ্টি সাধন করার জন্যে নিজে, মানে কত প্রাণীগুলো খেপা দেখ, নিজের মলও খায় আবার লোকের মলও খায়। ঠিক আছে, ইয়ার মতন বটে। ঠিক আছে, নিজের মলও খায় আর অন্য লোকের মলও খায়, সেইগুলোকে বলবো আমরা মলভোজী প্রাণী। তাহলে মলভোজী প্রাণী কাদের বলে? যারা পুষ্টির জন্যে কি করে? নিজের মল ভক্ষণ করে আর অন্যের মল খায়। যেমন উদাহরণ শুয়োর, তারপর বিবেক, শুভজিৎ বাকি দেখে কিনে ওয়াকেও দিতে, এগুলো লিখে দিন না, বিবেক শুভজিৎ মলভোজী প্রাণীর নাম নিয়ে লেখা আছে বিবেক শুভজিৎ, ওরকম করিন না আবার। হ্যাঁ, গুবরে পোকা দেখ লেখা আছে, গুবরে পোকা মলভোজী প্রাণী। আর এই রেতে ইংরেজিতে দেখ একটা নাম আছে কপ্রোফেগি। কপ্রোফেগি, এক বছর একটা স্কুলে দেখলাম দিয়েছে এরকম প্রশ্ন, কপ্রোফেগি কি? কপ্রোফেগি মানেই মলভোজী। তাহলে যেসব প্রাণী নিজের পুষ্টি সাধনের জন্যে নিজের মল বা অপর কোনো প্রাণীর মল ভক্ষণ করে, হ্যাঁ ভক্ষণ করে, তাকে আমরা কি বলবো? মলভোজী প্রাণী। মাছিও তো দেখবি কপ থুতু সবের উপরে বসে। ঠিক আছে, বা শুয়োর। পরেরটা দেখ, রক্তভোজী প্রাণী। রক্তভোজী নামটাতেই বোঝা যাচ্ছে যে প্রাণীগুলা পুষ্টির জন্যে রক্ত ভোজন করে, রক্ত খায়, তাকে আমরা কি বলবো? রক্তভোজী। যেমন শিউলি। ঠিক আছে, রক্তভোজী প্রাণীর নাম হচ্ছে মশা। রক্তভোজীর উদাহরণ মশা, হ্যাঁ মশা, ছারপোকা, তাই তো? এগুলো সব হচ্ছে কি বুঝি? যোগ, রক্তভোজী। তাহলে যে প্রাণীগুলা পুষ্টির জন্যে রক্ত খায় বা রক্ত ভোজন করে, তাকে আমরা বলবো রক্তভোজী প্রাণী। মলভোজী প্রাণী কাদের বলে? যারা মল ভক্ষণ করে। এবার দুজনের উদাহরণ দিচ্ছে। ঠিক আছে, দেখ পড়ে দেখ এই দুটোই, এই লাস্টের দুটো তো একদম সহজ। নেক্সট শুন, নেক্সট দেখ আছে হেলোজৈবিক পুষ্টি। প্রাণীদের পুষ্টিটাকে বলা হয় হেলোজৈবিক পুষ্টি। প্রাণীদের পুষ্টিটাকে কি বলা হয়? হেলোজৈবিক। আর উদ্ভিদেরটাকে বলা হয় হেলোফাইট বা হেলোফাইট। ঠিক আছে, মানে এখানে নাই ওদের উদ্ভিদের পুষ্টিটা, প্রাণীর পুষ্টিটা আছে। প্রাণীর পুষ্টিটাকে বলা হয় হেলোজৈবিক পুষ্টি। হেলোজৈবিক পুষ্টি। ঠিক আছে, তাহলে প্রাণীদের পুষ্টিটাকে বলা হয় হেলোজৈবিক পুষ্টি। আর প্রাণীরা কেমন খাদ্য খায়? কঠিন খাদ্য খায়, তাই তো? তাহলে প্রাণীরা কঠিন খাদ্য গ্রহণ করে, কঠিন আর জটিল খাদ্যটা গ্রহণ করার পর ওরা পুষ্টি সম্পন্ন করে। প্রাণীরা কঠিন আর জটিল খাদ্য খায়, তাই তো? কঠিন ও জটিল খাদ্য গ্রহণ করে, ওই জটিল খাদ্যটাকে ভেঙে সরলে পরিণত করে। কেমন যদি বলিস, মানে এটা ফিল এলো নেই। যেমন ইট দিয়ে ঘরটা তৈরি হয়েছে, সেরকম অ্যামাইনো অ্যাসিড দিয়ে প্রোটিন তৈরি হয়। অ্যামাইনো অ্যাসিড দিয়ে কি তৈরি হয়? প্রোটিন তৈরি হয়। তাহলে প্রোটিনটা হচ্ছে কঠিন, কিন্তু প্রোটিনটাকে ভাঙতে আমরা সরল পাবো, আর সেই সরলটার নাম হচ্ছে অ্যামাইনো অ্যাসিড। তাহলে প্রোটিন ভাঙলে আমরা কি পাবো? অ্যামাইনো অ্যাসিড। বলেছিলাম কি আমরা এই কথাটা একবারও বলেছিলাম? অ্যামাইনো অ্যাসিড দিয়ে প্রোটিন তৈরি হয়, সেরকম প্রোটিনটা হচ্ছে জটিল,
প্রোটিনটাকে ভাঙলে আমরা সরল পাবো, জটিল জিনিসকে ভাঙলে সরল পাবো, তাই তো? তাহলে প্রোটিনটাকে ভাঙলে আমরা অ্যামাইনো অ্যাসিড পাবো। তাহলে দেখ আছে যে হ্যালোজয়িক পুষ্টি কাদের বলে? তো প্রাণীরা কি করে? কঠিন আর জটিল খাদ্য গ্রহণ করে, আর এই প্রাণীদের পুষ্টিটাকেই হ্যালোজয়িক পুষ্টি বলা, তো লেখারই দরকার নাই। প্রাণীদের পুষ্টিটাকে কি বলা হয়? হ্যালোজয়িক পুষ্টি, ঠিক আছে? আর এই হ্যালোজয়িক পুষ্টি কত রকমভাবে হয় প্রাণীদের? একবার হয়, আমরা দেখ বলেছিলাম এটা, প্রাণীদের পুষ্টিটা হয় খাদ্য গ্রহণ, পরিপাক, শোষণ, আত্তীকরণ আর বহিষ্করণ। বলেছিলাম কি কথাটা? খাদ্য গ্রহণ, খাদ্য গ্রহণ, আর কিভাবে করি আমরা? পরিপাক, পরিপাক। 3 নম্বর হচ্ছে শোষণ, 4 নম্বর হচ্ছে আত্তীকরণ, 5 নম্বর হচ্ছে বহিষ্করণ। তো খাদ্য গ্রহণের নামটা শুনে কি মনে হচ্ছে বল? খাদ্য গ্রহণ হচ্ছে এমন একটা প্রক্রিয়া যেখানে মানুষ মুখের মাধ্যমে খাবারটা কি করে? গ্রহণ করে। খাবার খালি, ঠিক আছে, কেমন খাবার খায় মানুষ? সহজ সরল না কঠিন? কঠিন খাদ্য। তাহলে মানুষ খাদ্য গ্রহণ, মানুষ কেমন খাদ্য গ্রহণ করে? কঠিন খাদ্য। কিসের সাহায্যে? মুখের সাহায্যে, তাই তো? মুখবিবরের সাহায্যে। আমি হলো তুই দেখাচ্ছিস নাকি মুখটা? ঠিক আছে, তারপরে শুন, খাদ্য গ্রহণ, গ্রহণটা বুঝতে পেরেছিস তো? যে মানুষ কি করে? জটিল খাদ্য গ্রহণ করে, কিসের সাহায্যে? মুখের সাহায্যে। নেক্সট শুন, পরিপাক। পরিপাক করা মানে হজম করা, বলেছিলাম কি? পরিপাক করা মানে হজম করা, মানে যে জটিল খাদ্যটা তুই খাইছিস, এই জটিল খাদ্যটাকে ভাঙিয়ে 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 হাতুড়ি দিয়ে হাতুড়ি দিয়ে লয় রে, এমনিতে ভাঙে উৎসেচক দিয়ে। জটিল খাদ্যটাকে কি খাদ্য পরিণত করে? সরল খাদ্যে পরিণত করে। কোন পদ্ধতিতে? পরিপাক। তাহলে বলতো খাদ্য গ্রহণে কি হয়? নামটা দিচ্ছে খাদ্য গ্রহণ, মানে খাবারটাকে কি করে? গ্রহণ করে। কিসের সাহায্যে? মুখের সাহায্যে। তারপরে হচ্ছে পরিপাক, পরিপাক করা মানে হজম করা। তাহলে তুই যে জটিল খাবারটা খাইছিস, ওই জটিলটাকে ভাঙিয়ে কিসে পরিণত করে? সরল খাদ্যে পরিণত করে, এটাকে বলা হয় পরিপাক। পরেরটা হচ্ছে শোষণ। এবার তুই যেটা খাবার খাইছিস, সেটা যেটা গুণ আছে, ভালো গুণ আছে, সেই ভালো গুণটাকে খাদ্য গ্রহণ মানে শোষণ তো করতে হবে। তুই খাবারটা খাইছিস, ঠিক আছে, হজম করেছিস, ঠিক আছে, কিন্তু যেটা পুষ্টি, সেই পুষ্টিটাকে গ্রহণ করে তো শোষণ করে। তাহলে এটা হচ্ছে শোষণ, বুঝতে পেরেছিস শোষণটা কি? আর এইবার হচ্ছে আত্তীকরণ, মানে তুই এবারে যে শোষণ করলি পুষ্টিটা, সেটা প্রত্যেকটা কোষে কোষে তো পৌঁছাইতেও হবে, এটাকে বলা হয় আত্তীকরণ। আর কোষে কোষে পৌঁছে, কোষে কি আছে? প্রোটোপ্লাজমের নাম শুনেছিস? প্রোটোপ্লাজম, সাইটোপ্লাজম। তাহলে কোষে কি হয়? প্রোটোপ্লাজমে পরিণত হয়। প্রথমে কি বললাম দেখ, আরেকবার বলে দিচ্ছি শুন। খাদ্য গ্রহণ, এটা খাবারটা কি করে? গ্রহণ করে। তারপরে হচ্ছে পরিপাক, পরিপাকে কি হয়? হজম হয়। হজম হয় মানে জটিল খাদ্যটা সরল খাদ্যে পরিণত হয়। তারপরে হচ্ছে শোষণ, এবারে হজম তো হলেও, কিন্তু যেটা ভালো গুণ আছে সেটাকে কি করতে হবে? শোষণ করতে হবে, বাকি জিনিসটা তো দরকার নাই। তাহলে এটা হচ্ছে শোষণ। শোষণের পর কি আছে? আত্তীকরণ। এবার শোষণ করে নিলেই হবে নাই, প্রত্যেকটা কোষে কোষে পৌঁছাতে হবে। আর কোষে কি আছে? প্রোটোপ্লাজম। তুই যে শোষণ করলি সেটা কোথায় পরিণত হবে? প্রোটোপ্লাজমে, সেটা আত্তীকরণ। আবার বহিষ্করণ, এবার যে খাদ্যটা তুই পচাইতে পারিস নাই, মানে যে খাদ্যটা দরকার নাই, যে খাদ্যটা তুই হজম করতে পারিস নাই, অপাচ্য খাদ্য। অপাচ্য মানে যেটা পচন হয় নাই, মানে তুই হজম করতে পারিস নাই বা গুণ নাই সেই খাবারটায়, এই অপাচ্য খাদ্যটাকে আমরা শরীর থেকে কী করে দিই? বার করে দিই, সেইটাকে বলা হয় বহিষ্করণ। তাহলে এই 5টা পদ্ধতি বুঝতে পেরেছিস? তাহলে মানুষের পুষ্টি 5টা পদ্ধতিতে হয়: খাদ্য গ্রহণ, পরিপাক, শোষণ, আত্তীকরণ, বহিষ্করণ। কোনটা কি বলতে পারবি তো? খাবার গ্রহণ হয়, জটিল খাদ্য সরলে পরিণত হয়, শোষণে
যে খাবারটা খাইছে সেটা ভালো গুণটা শোষণ হয়, আত্তীকরণ প্রত্যেকটা কোষে কোষে পৌঁছায়, নিয়ে প্রোটোপ্লাজমে পরিণত। আর একটা বহিষ্করণ, যেটা অপাচ্য খাদ্য আছে সেই খাবারটাকে, এইটা হচ্ছে মানুষের পুষ্টি, প্রাণীর পুষ্টি।